মিতু ছাদে শিল কুড়াচ্ছিল। হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকল। মিতু হাসি হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি। শিলগুলি রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছেন। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমাস্টারের দেয়া কাগজ। সেখানে লেখা, বিশেষ বিবেচনায় সুপ্রভাকে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমাস্টারের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন তখনই বাসায় ফিরবেন। তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরাটা ঠিক হবে না, মিষ্টি কিনে ফেরা দরকার। রসমালাই সুপ্রভার পছন্দ, ১ কেজি রসমালাই নেয়া দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সেই রসমালাই খাবার ঘরের টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন, মেয়ের অবস্থা ভালো না, ব্রেইন ড্যামেজ হয়েছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যান। আপনি যান, ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে আজ ভিজতে খুব ইচ্ছে হচ্ছে। ছোটবেলায় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতেন। সুযোগ পাওয়া যেত না। এখন প্রচুর সুযোগ, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না। আজ নামতে ইচ্ছে করছে। তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশে তারা দেখা গেল। জামিলুর রহমান সাহেব হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে। যেন মনে হচ্ছে তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা বড় ভুল করেছি। তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও। সুরাইয়া মেয়ের গায়ে হাত রাখলেন। সুপ্রভা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডোরের দিকে। করিডোর শূন্য, সেখানে কেউ নেই। করিডোরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্ত স্বরে বলল, এইভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ। কে কি মনে করবে এইসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটি জানলও না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসাই না জমা ছিল। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যিটি না জেনেই তুমি হারিয়ে গেলে। রাত ৩টার দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল। তলপেটে অসহ্য ব্যথা, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। পাশেই নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমাচ্ছে। এই তো মাত্রই এপাশে ফিরল। ইচ্ছে করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে। ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না। কি ভয়ঙ্কর ব্যাপার! মনে হচ্ছে পেট ফেটে যাচ্ছে, নাড়িভুড়ি টান দিয়ে বের করার মতো উপক্রম। জামিলুর রহমানের পানি খেতে ইচ্ছে হলো। শোবার ঘরে পানির বোতল দেখলেন না।
শোবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য একটি করিডোর আছে। সেখানে কেউ একজন হাঁটছে। খালি পায়ে হাঁটার শব্দ আসছে। তিনি বললেন, কে? শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল। জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো, সুপ্রভা নয় তো? খুব হাস্যকর চিন্তা। প্রচণ্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে থাকে। এ বাড়িতে অবশ্য বেশ কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে, ফিসফিসানি হচ্ছে। দুজন বুয়াই দাবি করেছে তারা সুপ্রভাকে দেখেছে। একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, আনতে ভুলে গেছে। সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল। দড়িতে ঝুলানো কাপড় তুলতেই হঠাৎ দেখে ছাদের এক কোণায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তার বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। সে একটু এগিয়ে গেল। অবাক হয়ে দেখে সেখানে সুপ্রভা বসে আছে, আপন মনে পেয়ারা খাচ্ছে। কাজের বুয়া বলল, ছোট আফা। সুপ্রভা তার দিকে তাকালো। এরপরেই পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল। এগুলো আসলে বানানো গল্প। বেশি বয়সের বুয়ারা প্রায় বাড়িতে এ জাতীয় গল্প বানায়। কেন বানায় কে জানে? জামিলুর রহমান ভাবছেন বুয়াকে ডেকে কঠিন একটা ধমক দেবেন। তার আগে আরেকজন ঘোষণা করল, সেও ছোট আপাকে দেখেছে, সিঁড়িতে চুপচাপ বসেছিল। তাকে দেখেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ফাতেমাও এক রাতে শোবার সময় গলা নিচু করে বলল, কোনো বড় মাওলানা এনে দোয়া পড়ালে হয় না? জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন? ওই যে সুপ্রভাকে সবাই দেখছে, আমিও একবার দেখেছি। তুমি কখন দেখলে? রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে। দেখলাম মশারির পাশে কে যেন হাঁটাহাঁটি করছে, মাথা নিচু করে, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন মিথ্যা কথা বলছো? ফাতেমা বিড়বিড় করে বললেন, মিথ্যা বলছি না। শুধু শুধু মিথ্যা কেন বলবো? আমার মিথ্যা বলার দরকারটা কি? সামান্য আরশোলা দেখলে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো। এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই করলে না? চিৎকার না, চেঁচামেচি না, কিছুই না? আমি পাশে ঘুমিয়ে আছি, আমাকে ডেকেও তো তুললে না। তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাও, এই জন্য তোমাকে ডাকিনি। জামিলুর রহমান রাগী গলায় বললেন, আজে বাজে মিথ্যা কথা আমার সঙ্গে বলবে না। মৃত একটা মেয়েকে নিয়ে এসব বাজে বাজে কথা বলো। ভাগ্যিস সুরাইয়া এখানে নেই, সে থাকলে কি রকম মনে কষ্ট পেত। প্রায় 4 মাস হলো সুরাইয়া চলে গেছেন। জুলাই মাসের 7 তারিখে গিয়েছেন। এখন নভেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। সুরাইয়া ছেলেকে নিয়ে ঝিকাতলায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। একদিক দিয়ে ভালোই হয়েছে। সুরাইয়া ভালো আছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত। প্রবল শোক ভুলে থাকতে পারছে, এটাই বা মন্দ কি? এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয়, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে? এ বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে এইসব আজগুবি গল্প সুরাইয়ার কানে যেত। তার খারাপ মাথাটা আরো বেশি খারাপ হয়ে যেত। করিডোরে আবারও পায়ের শব্দ। এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে, ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দও আসছে। ব্যাপারটা কি? জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে। নাকি মাথায় অন্য চিন্তা ঘুরছে বলে ব্যথা টের পাচ্ছেন না তিনি জানেন না। তিনি খাবার ঘরে ঢুকলেন। করিডোরের বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কেউ নেই। রান্নাঘরে 2 জন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমাচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনছেন। এ বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে, তারপরেও তারা কেন জানি এই রান্নাঘরেই ঘুমায়। তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন। ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে পড়ে। শুধুমাত্র এই মেয়েটার জন্যই তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন। মেয়েটা যখন তখন অফিসে চলে এসে কোক খেত। মেয়েটার কোক খুবই পছন্দের ছিল।
তার জন্য কেনা 5টা কোকের ক্যান এখনো ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুকটা হু হু করে। তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানের দিকে তাকিয়ে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে আসে। বয়স যত বাড়ছে, মন তত দুর্বল হচ্ছে। চোখে রোগ হয়েছে, যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে। ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো। তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন। জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন। ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে। নিশুতি রাতে ছাদে গান কি গাইবে? সুপ্রভার গলা না? হ্যাঁ, সুপ্রভার গলাই তো। জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন। আসলেই সুপ্রভা গান গাইছে। গানের কথাগুলো স্পষ্ট না। টানা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না। ফুলে ফুলে এই দুটো শব্দ শুধু পরিষ্কার, বাকিগুলো গুনগুন শব্দ হচ্ছে। জামিলুর রহমান ছাদে পা রাখলেন। সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন। কাপড় শুকানোর দড়ি 2 হাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয়, মিতু। ছাদে গান গাইছে মিতু। মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল, বাবা তুমি তুমি ছাদে কি করছো? জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, রাত 3টার সময় তুই বা কি করছিস? বাবা আমি তো ছাদেই থাকি। ছাদে থাকিস মানে? ছাদে কোথায় থাকিস? চিলেকোঠার ঘরটায়। হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাই হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি কোথায়? তুই তো গান করছিলি। চিলেকোঠার ঘরে কবে থেকে থাকছিস? অনেকদিন ধরেই থাকছি। সবাই জানে। তুমি বাড়ির কোনো খোঁজ রাখো না, তাই তুমি জানো না। একা একা ছাদে থাকিস, আশ্চর্য কাণ্ড। ভয় লাগে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে, আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি? জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। খোলা ছাদেই শুয়ে পড়তে হবে। মিতু বলল, কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন? তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। মিতু ছুটে এসে বাবার হাত ধরল। চিন্তিত গলায় বলল, তোমার শরীর তো কাঁপছে বাবা। এসো, আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো। পানি খাবো। তোমাকে পানি দিচ্ছি, তুমি আসো। জামিলুর রহমান মিতুর ঘরে শুয়ে আছেন। এক চিলতে ছোট্ট অদ্ভুত একটা ঘর। মিতু বলল, ব্যথা কি একটু কমেছে বাবা? বাবা চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সকাল হোক, তারপর দেখা যাবে। না, এক্ষুনি চলো। তোমার চোখ মুখ কালো হয়ে গেছে। আমার ভালো লাগছে না বাবা। ব্যথাটা একটু এখন কম। 1 কাপ চা খাওয়াতে পারবি মা? অবশ্যই পারবো। চলো, তোমাকে নিচে নিয়ে যাই। আমি এখানেই থাকি, তুই চা বানিয়ে নিয়ে আয়। মিতুর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছে করছে না। মিতুকে বলে তার ঘরটা কি তিনি নিজের জন্য নিয়ে নিবে? অফিস থেকে এসে এই ঘরে থাকবেন। ঘরে তো বাথরুম নেই। বাথরুমের জন্য নিচে যেতে হবে। মিতুর ঘরটা নেয়া ঠিক হবে না। বেচারির শখের ঘর। মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে। রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দেবেন। মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে আর ছাদের চারদিকে রেলিং হবে। চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই। শরীর ঝরঝরে লাগছে। শরীর ভালো থাকলে যা হয় সব কিছুই ভালো লাগে। এখনো তাই লাগছে। এই যে তার পাশে মিতু বসে আছে, বিস্মিত চোখে তাকে দেখছে, এই দৃশ্যটাও তার দেখতে ভালো লাগছে। তুই কি পড়াশোনাও এখানে করিস? না, এটা হচ্ছে আমার ঘুমঘর। শুধু ঘুমাবার সময় এখানে আসি। ঘরটা সুন্দর না বাবা? খুব সুন্দর। তোমার ব্যথা কি এখনো আছে? না, ব্যথা সেরে গেছে। সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে তোমার শরীরটা দেখাও।
ডাক্তার দেখাতে হবে না। আমি খুব পরিশ্রম করি তো। পরিশ্রমী মানুষের অসুখ-বিসুখ হয় না। এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে, কেন করছে জানিস? পরিশ্রম করছে বলেই এই উন্নতিটা হয়েছে। ফুপু কি এখন ভালো হয়ে গেছেন? আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো আছে। কথাবার্তাও স্বাভাবিক। তোর কাছে মনে হয় না? আমি তো জানি না বাবা। ফুপুদের বাড়িতে কখনো যাইনি। কেন? যেতে ইচ্ছে করে না বাবা, তাই। ইমন, ইমন আসে না? না। কেন? জানি না বাবা। সে আসে না বলেই কি তুই যাস না? মিতু হেসে ফেলে বলল, এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না তো বাবা। মা পুত্র নতুন সংসার পেতেছে, ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই আমি চাই না। ওরা আসে না কেন? আমি কি করে বলবো বাবা ওরা কেন আসে না? আচ্ছা আমি বলে দেব, ওরা যেন আসে। তোমাকে কিছুই বলতে হবে না বাবা। মনের ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেলে গলা এমন ভারী হয়। কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে? তিনি যেমন একা একা জীবনযাপন করেন, তার মেয়েটাও কি তাই করে? এটা ঠিক না। এই বয়সে একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবন কাটানোও খুবই কষ্টকর হবে। বাবা, হুম, সকাল হয়ে যাচ্ছে। ছাদ থেকে সকাল হওয়া দেখা খুবই ইন্টারেস্টিং। দেখবে? আয় দেখি। জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন। ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি। গ্রামের সকাল সুন্দর, কিন্তু শহরের সকালও যে এত সুন্দর হয়, এত পাখি ডাকে, দিনের প্রথম আলোয় এত রহস্য, জামিলুর রহমান তা জানতেন না। জামিলুর রহমানের খুব ইচ্ছা করল মেয়েকে বলতে, মা তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে, এখন তুমি বলো আমার কাছে কি চাও, যা চাইবে আমি তাই দেব। তার নিজেকে কিছুক্ষণের জন্য হলেও আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো। মনে হলো তার ক্ষমতা অসীম। মিতু নামের মেয়েটি এই মহেন্দ্রক্ষণে যা চাইবে তাকে তিনি তাই দিতে পারবেন। মিতু কিছু চাচ্ছে না, সুন্দর করে হাসছে। আশ্চর্য, তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে, তিনি তা আগে জানতেন না। শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন? না, এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না। মিতু, জি বাবা। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, থানা হাজতে আছে। বাবা আমি এটা জানি। তুই জানিস? হুম। তোর মাও কি জানে? হ্যাঁ, মাও জানেন। টোকন ভাইয়া এসে বলে গেছে। জামিলুর রহমান চুপ করে গেলেন। সবাই সবকিছু জানে, অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিচ্ছু জানে না। বদলে যাচ্ছে, সবই বদলে যাচ্ছে। মিতু, জি বাবা। তুই যে একটা গান করেছিলি, ওই গানটা কর তো শুনি। মিতু বিস্মিত গলায় বলল, আমি গান করছিলাম মানে? আমি কি গান জানি নাকি? আমি কিভাবে গান করব? আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস। বাবা আমি কখনো গান করি না। অনেকে বাথরুমে গুনগুন করে গান গায়, আমি তাও করি না। আমার গলায় কোনো সুর নেই। গান করতো সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা শুনছিলেন অপেক্ষা উপন্যাসের কিছু অংশ। পড়ে শোনাচ্ছিলাম আমি দিলরুবা। অপেক্ষা উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ।